গুড মর্নিং ক্লাস। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আজকে আমরা পশ্চিমবঙ্গের নতুন একটা অধ্যায় শুরু করব। তার আগে গত ক্লাসে কিন্তু আমি তোমাদের পশ্চিমবঙ্গের মাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আচ্ছা, আহ, আগের ক্লাসের প্রশ্নোত্তরের দিয়ে আজকে শুরু করি ক্লাসটা। তো তোমরা আমাকে কেউ বলো যে পশ্চিমবঙ্গের সব থেকে উর্বর মাটিটা নাম কি? ভেরি গুড, পলি মাটি। তো আচ্ছা, পলি মাটি কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণে রয়েছে। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সমতল ভূমিভাগে কিন্তু পলি মাটি রয়েছে। আচ্ছা, এবারে আমাকে বলো যে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায়? পটজল মৃত্তিকা। আচ্ছা, মালভূমি অঞ্চলে কি মাটি দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা। ভেরি গুড। আচ্ছা, আজকে কিন্তু স্টুডেন্ট আমরা একটা নতুন বিষয় শুরু করব। তার আগে তুমি আমাকে বলো যে তোমাদের বাড়ির আশেপাশে কি কি গাছ তুমি লক্ষ্য করেছো? আম গাছ। আর আম, জাম, কাঁঠাল, পেয়ারা, তাই তো? ভেরি গুড। আচ্ছা, আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন যে গাছপালা সেই সব সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দেখো, তার আগে আমাদের জানা উচিত এই যে স্বাভাবিক উদ্ভিদ এটা কিন্তু মাটি এবং জলবায়ু ইত্যাদির উপর নির্ভর করেই বেড়ে ওঠে। হুম, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে স্টুডেন্ট আমাদের কিন্তু প্রথমেই জানতে হবে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। স্বাভাবিক অর্থাৎ মানুষের প্রচেষ্টা ছাড়াই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে স্বাভাবিকভাবে গড়ে ওঠা উদ্ভিদ কিন্তু স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে কি রয়েছে বলো? জল, বায়ু, উষ্ণতা, তাই তো? হ্যাঁ, এই স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, বৈশিষ্ট্য, বন্টন কিন্তু নির্ভর করে জলবায়ু, ভূপ্রকৃতি এবং মাটির উপরে। ঠিক আছে? আর এই তিনটি যে উপাদান রয়েছে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু জলবায়ু। কারণ জলবায়ুর মধ্যে কি রয়েছে আমরা আগের ক্লাসেই পড়েছি, কেউ আমাকে বলো। ভেরি গুড, বৃষ্টিপাত, উষ্ণতা আর আর্দ্রতা, তাই তো? দেখো, কোনো অঞ্চলে যখন বৃষ্টিপাত বেশি হচ্ছে সেখানকার স্বাভাবিক উদ্ভিদ একরকম, আবার কোনো অঞ্চলে যখন বৃষ্টিপাত কম হচ্ছে সেখানকার স্বাভাবিক উদ্ভিদ কিন্তু অন্যরকম, তাই না? যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে আমরা কি দেখব? ঘন জঙ্গল সৃষ্টি হচ্ছে। যেখানে বৃষ্টি কম সেখানে কি মরুভূমির সৃষ্টি হচ্ছে, তাই তো? তাহলে এই স্বাভাবিক উদ্ভিদকে বাড়তে বা প্রবাহিত করতে বা জন্মাতে কিন্তু এই বৃষ্টিপাত, আর্দ্রতা এবং উষ্ণতা ভীষণভাবে কিন্তু প্রভাবিত করে। আচ্ছা, এবারে স্টুডেন্ট আমরা পশ্চিমবঙ্গে যে বনভূমি রয়েছে সেই সম্পর্কে একটু জানব। পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ, অর্থাৎ পশ্চিমবঙ্গে কতটা পরিমাণ বনভূমি রয়েছে, কোথায় বা কোন জেলায় বনভূমি প্রচুর রয়েছে বা কোন জেলায় বনভূমি প্রায় নেই, সেই সব বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো তোমরা ২০১৭ সালে পশ্চিমবঙ্গের অরণ্যের মোট পরিমাণ ছিল কিন্তু ১৬,৮৪৭ বর্গ কিমি, যা মোট ক্ষেত্রমানের ১৮.৯৮%। অর্থাৎ তুমি ধরো সমগ্র পশ্চিমবঙ্গে যদি ১০০% হয় তার মধ্যে কিন্তু প্রায় ১৯% অংশ কিন্তু বনভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। ঠিক আছে? এবারে আমাদের জানতে হবে কোন কোন জেলা বা কোন কোন স্থানে বনভূমি রয়েছে বা কোন কোন স্থানে বনভূমি প্রায় নেই। প্রথমেই আমরা আসবো, দেখো, দার্জিলিং জেলায় কিন্তু বনভূমির পরিমাণ সব থেকে বেশি। দার্জিলিং জেলায় বনভূমির পরিমাণ সব থেকে বেশি। তোমরা ছবিতে দেখো, দেখো, আহ, প্রচুর গাছপালা রয়েছে, উঁচু নিচু ভূমিভাগ, যার ফলে প্রচুর উদ্ভিদ জন্মাচ্ছে, এখানে বৃষ্টিপাতও প্রচুর হয়, তাই সেখানে কিন্তু প্রচুর বনভূমি লক্ষ্য করা যায়। আচ্ছা, মুর্শিদাবাদ অরণ্যের পরিমাণ সব থেকে কম। অরণ্য কিন্তু মুর্শিদাবাদে রয়েছে কিন্তু তার পরিমাণটা কিন্তু অনেক কম। এবারে কলকাতা ও হাওড়া জেলায় কিন্তু একদম বনভূমি নেই বা বনভূমিহীন।
তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো কলকাতায় প্রচুর ঘর বাড়ি গাড়ি ঘোড়া প্রচুর চলে, প্রচুর জনসংখ্যার চাপ। তাই কিন্তু পশ্চিমবঙ্গের হাওড়া এবং কলকাতা জেলায় কিন্তু বনভূমি প্রায় নেই। আচ্ছা, তাহলে আমি কি বললাম? কেউ আমাকে বলো যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বনভূমি দেখা যায় কোন জেলায়? ভেরি গুড, দার্জিলিং জেলায়, তাই তো? আচ্ছা, আর কোন জেলা পুরোপুরি বনভূমিহীন অর্থাৎ বনভূমি নেই? কলকাতা আর হাওড়া। ঠিক আছে, এটাই আমাদের গেল সামগ্রিকভাবে একটা পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ। এরপরে আমরা এই পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ, সেই স্বাভাবিক উদ্ভিদের যে বিভিন্ন রকম প্রকারভেদ, সেই প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো, স্বাভাবিক উদ্ভিদের প্রকারভেদ, ঠিক আছে? তার আগে আমাকে বলো, আমি যে বললাম একটু আগে, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? আমাকে কেউ বলো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? ভেরি গুড, মানুষের সাহায্য ছাড়া প্রাকৃতিক পরিবেশের কি ভূপ্রকৃতি জলবায়ু ও মাটির উপর ভিত্তি করে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা বলি স্বাভাবিক উদ্ভিদ। ভেরি গুড। দেখো, ভূপ্রকৃতি, জলবায়ু ও মাটির যে ভিত্তি বা মাটির যে তারতম্য রয়েছে তার উপর ধরে আমরা আমাদের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচটি প্রধান ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখো প্রথমেই দেখো পার্বত্য উদ্ভিদ। আচ্ছা, তোমরা আমাকে বলো যে পশ্চিমবঙ্গে পার্বত্য উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাবো? আমরা কিন্তু আগে ভূপ্রকৃতি পড়ার সময় পার্বত্য অঞ্চল কোথায় আছে সেটা কিন্তু আলোচনা করেছিলাম। বলো কোন জেলায়? ভেরি গুড, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু একেবারে উত্তর দিকে, উপরের দিকে কিন্তু যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা কি বলবো? পার্বত্য উদ্ভিদ বা হিমালয় অঞ্চলের উদ্ভিদ। দেখো 2 নম্বর, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। আচ্ছা, শুষ্ক কথার অর্থ কি? শুকনো থাকে, তাই তো? শুকনো থাকে। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা শুষ্ক থাকে? একটু আগেই কিন্তু আমি তোমাদের বলেছি পুরুলিয়া জেলা। ভেরি গুড। তাহলে পুরুলিয়া জেলায় কিন্তু এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় তাকে আমরা কি বলবো? শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। এরপরে দেখো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। আর্দ্র কথার অর্থ কি? জলবায়ু পড়ার সময় আমি বলেছিলাম, বলো আমাকে। ভিজে ভাব থাকে, তাই তো? ভেরি গুড। দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে বৃষ্টিপাত কোথায় হয় বেশি? এটাও আমি তোমাদের পড়েছিলাম আগের দিন ক্লাসে, তরাই ও ডুয়ার্স অঞ্চলে। তাহলে এই আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কিন্তু পর্বতের পাদদেশে অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়, অর্থাৎ তরাই ও ডুয়ার্স যে অঞ্চল, সেই সব অঞ্চলে কিন্তু যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা বলবো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এরপরে দেখো মিশ্র উদ্ভিদ, অর্থাৎ মিশ্র উদ্ভিদ হচ্ছে পশ্চিমবঙ্গে যে বিস্তর সমভূমি অঞ্চল রয়েছে, সেই সমভূমি অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা বলবো মিশ্র উদ্ভিদ। বিভিন্ন রকম উদ্ভিদ রয়েছে এখানে, তাই এর নাম দেওয়া হয়েছে কিন্তু মিশ্র উদ্ভিদ। এরপরে দেখো 5 নম্বর, ম্যানগ্রোভ উদ্ভিদ। আচ্ছা, তোমরা আমাকে বলো পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ ম্যানগ্রোভের জঙ্গল বা ভূমি দেখা যায়? ভেরি গুড, সুন্দরবন অঞ্চলে, তাই তো? অর্থাৎ সুন্দরবন অঞ্চল এ যে উদ্ভিদ দেখা যায় সেটা কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। আচ্ছা, সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বলো? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে কিন্তু আমরা দেখলাম যে স্বাভাবিক উদ্ভিদকে আমরা 5 ভাগে ভাগ করছি। উপরের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চলের উদ্ভিদ, মিশ্র বা সমভূমি অঞ্চলের উদ্ভিদ, আর নাম্বার 5 হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়েছে। আচ্ছা, এবার স্টুডেন্ট আমরা এই যে প্রতিটা ভাগ রয়েছে, পার্বত্য উদ্ভিদ, শুষ্ক পর্ণমোচী, এই প্রতিটা ভাগ কিন্তু আমরা বিস্তারিত জানবো। কোন অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায় বা কি গাছ জন্মায় সেই গাছগুলো সম্পর্কেও জানবো, এবং তাদের বৃষ্টিপাত কতটা হয় বা উষ্ণতা কেমন সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানবো। প্রথমেই আমরা আসবো পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। আচ্ছা, আমরা পার্বত্য অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে জানতে গেলে তার আগে জানতে হবে যে পার্বত্য অঞ্চলটা কোন কোন জায়গা। আমরা আগেই জেনেছি এগুলো।
দেখো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছুটা অংশ কিন্তু এই পার্বত্য উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, মাটি, তুষারপাত, উচ্চতা, বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী কিন্তু এই পার্বত্য উদ্ভিদকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন ধরো, মিশ্র অরণ্য, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য, তারপরে সরলবর্গীয় অরণ্য। ঠিক আছে। এই প্রতিটা ভাগগুলো কিন্তু আমরা অল্প অল্প দেখব। তার আগে তোমরা এই স্লাইডে দেওয়া ছবিটা লক্ষ্য করো। দেখো, একটা পর্বতের ছবি দেওয়া আছে, একদম উঁচু থেকে নিচু অবধি দেখো, তাই না? আচ্ছা, এই ছবিতে দেখো, একদম পর্বতের শেষে যেখানে পাদদেশ, সেখানে একরকম উদ্ভিদ জন্মাচ্ছে। তার একটু উপরে দেখো, একটা অন্যরকম উদ্ভিদ জন্মাচ্ছে। এর কারণ কিন্তু এই মাটি, উষ্ণতা, বৃষ্টিপাত। দেখো, পর্বতের সমস্ত জায়গায় কিন্তু সব রকম ধরনের মাটি বা বিভিন্ন রকম ভাবে বৃষ্টিপাত হয়, কোথাও বেশি, কোথাও কম। এই তারতম্যের উপর ভিত্তি করে কিন্তু এই অরণ্যগুলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে মিশ্র অরণ্যটা কি। পর্বতের একেবারে পাদদেশে, অর্থাৎ 1000 মিটার উচ্চতা পর্যন্ত কিন্তু এই উদ্ভিদ লক্ষ্য করা যায়। পর্বতের একেবারে পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতা। তোমরা ছবি দেখো, একদমই নিচে যে অংশটা রয়েছে, যে ভাগ করা রয়েছে, সেই অংশটা কিন্তু মিশ্র অরণ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন অংশটা তাহলে এটা হতে পারে? তোমরা আমাকে বলো, যে পর্বতের পাদদেশে কোন অঞ্চল রয়েছে, বলো। পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল, ভেরি গুড। এই অংশে কিন্তু কি কি গাছ জন্মায়? শাল, সেগুন, শিশু, গর্জন, বাঁশ ইত্যাদি, চিরহরিৎ। আচ্ছা, চিরহরিৎ কেন বলছি? এই অংশে কিন্তু আমরা আগেই জেনেছি যে পর্বতের পাদদেশের অংশ বছরের বেশিরভাগ সময় কি থাকে? স্যাঁতসেঁতে থাকে, তাই তো? তাই কিন্তু পর্বতের এই অংশ কিন্তু চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যায়। এখানে বৃষ্টিপাতও তুলনামূলক অনেক বেশি হয়। আচ্ছা, এইবার আমরা দেখব 1000 মিটার এর উপরের অংশটা কি নামে পরিচিত। দেখো, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। আচ্ছা, তার আগে আমাকে কেউ বলো যে পর্ণমোচী অরণ্য কি? কথার মধ্যেই কিন্তু আছে পর্ণমোচী অরণ্য। ভেরি গুড। অর্থাৎ পর্ণমোচী অরণ্য হচ্ছে বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে গাছ তার পাতা ঝরিয়ে দেয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো বলেছো তুমি। দেখো, 1000 থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত যে অংশ রয়েছে পর্বতের, সেই অংশে বৃষ্টিপাত, জলবায়ু, উষ্ণতার তারতম্যের জন্য ওক, ম্যাপল, লরেন্স, উইলো, সিনকোনা গাছ ইত্যাদি কিন্তু পর্ণমোচী অরণ্য সৃষ্টি হয়েছে। তোমরা ডান দিকে ছবিটা দেখো, গাছগুলো কিন্তু তার পাতা ঝরিয়ে ফেলেছে, তাই না? এটা কিন্তু নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য, পর্বতের 1000 থেকে 2000 মিটার উচ্চতায়। আচ্ছা, এরপরে দেখো সরলবর্গীয় অরণ্য, অর্থাৎ 2000 থেকে 3000 মিটার উচ্চতায় যে অরণ্য উদ্ভিদ জন্মাচ্ছে। আমরা তার আগে কি পড়লাম? 1000 থেকে কিন্তু 2000, তাই তো? তারপরে দেখো 2000 থেকে 3000 মিটার উচ্চতায় কি কি গাছ জন্মায় এখানে? পাইন, ফার, সিডার, জলপাই, রণড্রেন্ডন ইত্যাদি সরলবর্গীয় গাছ কিন্তু এখানে জন্মায়। আচ্ছা, এই সরলবর্গীয় অংশে কিন্তু পর্বতে প্রচুর ঠান্ডা পড়ে। যেহেতু পর্বতের একটু উঁচুর দিকে এটা অবস্থান করছে, তাই মাঝে মাঝে কিন্তু এখানে তুষারপাতও হয়। ঠিক আছে। তাহলে সরলবর্গীয় অরণ্য হলো। এরপরে আসবো আমরা আলপীয় অরণ্য। 3000 মিটার উঁচুতে তুষারবৃত্ত ভূমিভাগে এই অরণ্য দেখা যায়, অর্থাৎ সব থেকে উঁচু স্থানে পর্বতে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের, তোমরা বলো আমাকে, আমাদের পশ্চিমবঙ্গের কোন অংশে তুষারপাত হয়, বা কোন অঞ্চলে, জায়গার নাম কি? দার্জিলিং এর দিকে, তাই তো? ভেরি গুড। আর আরেকটা কোশ্চেন বলো, যে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থানের নাম কি? ভেরি গুড, সান্দাকফু। সান্দাকফুতে কিন্তু শীতকালে প্রচুর বরফ পড়ে কিন্তু, হ্যাঁ, এবং তুষারপাতও হয়। এই অংশে এই তুষারপাত, বরফ পড়ে বলে কি কি গাছ জন্মায়? জুনিপার, রনোড্রেন্ডন, ম্যাগনোলিয়া, মস লাইকেন জাতীয় কিন্তু উদ্ভিদ
জন্মায়। তোমরা ছবিটা দেখো, একদম বাঁ দিকে যেটা ছবিটা রয়েছে সেটা কিন্তু জুনিপার গাছ। তারপরে দেখো গাছের গোড়ায় বিভিন্ন ঘাস জাতীয় হয়ে রয়েছে না, তৃণজাতীয় হয়ে রয়েছে, এটাকে কি বলবো আমরা? মোস বা লাইকেন জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এটা তাহলে আমরা গেল যে পার্বত্য অঞ্চলের যে চারটি ভাগ, সেই চারটি ভাগ পর্বতের উচ্চতা অনুযায়ী কিন্তু এই অংশগুলোকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আর এর জন্য দায়ী বৃষ্টিপাত, উষ্ণতা, ঠিক আছে, মাটি। এই কারণে এই বিভিন্ন রকমের উদ্ভিদ কিন্তু এই অংশে জন্মাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর পয়েন্টের সম্পর্কে জানবো। দেখো স্টুডেন্ট, এবার আমরা স্বাভাবিক উদ্ভিদের যে প্রকারভেদ তার 2 নম্বর পয়েন্টটা পড়বো, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। তোমরা আমাকে আগেই বলেছো যে পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে। ঠিক আছে, তাহলে এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ আমাদের পশ্চিমবঙ্গে যে কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, তাই তো? তোমরা আমাকে বলো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন কোন জেলা রয়েছে, বা কোন কোন জেলায় এই তাহলে পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যাবে? ভেরি গুড, পুরুলিয়া। তারপর আরেকটা বলো। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, শোনো, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছুটা অংশ, ঝাড়গ্রাম কিন্তু এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। তোমরা কিন্তু আগেই পড়ে এসেছো যে পশ্চিমবঙ্গে কোথায় বৃষ্টিপাত সব থেকে কম হয়? মালভূমি অঞ্চলে। অর্থাৎ এখানে কিন্তু বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 125 সেমি, অর্থাৎ অনেকটাই কম, সারা রাজ্যের তুলনায় অনেকটাই কম। আর তাপমাত্রা কত থাকে সারা রাজ্যের তুলনায়? বলো। বেশি থাকে, ভেরি গুড, 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। কখনো কখনো এটা আবার কিন্তু 45 ডিগ্রির কাছাকাছি চলে যায়। তাই দেখো বৃষ্টিপাতও কম, উষ্ণতাও অনেক বেশি। তাই এই অঞ্চলটা কিন্তু শুষ্ক অঞ্চল নামেই পরিচিত। ঠিক আছে, এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এটা কিন্তু একটা নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে দেয়, তাই এরা পর্ণমোচী প্রকৃতির। আরেকটা জিনিস লক্ষ্য করবে, এই গাছগুলো কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে জন্মায়, মানে ঘন ঘন বা এক জায়গায় অনেকগুলো গাছ এরকম কিন্তু নয়, ফাঁকা ফাঁকা হয়ে জন্মায়, ঘনত্ব কম। ঠিক আছে, আরো লক্ষ্য করবে যে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর নিচে তৃণ এবং ঝোপঝাড় কিন্তু রয়েছে। তোমরা ছবিটা লক্ষ্য করো, ডান দিকের একদম ছবিটা রয়েছে, দেখো গাছগুলো কিন্তু যথেষ্ট ফাঁকা ফাঁকা ভাবে অবস্থান করছে, এবং নিচে কিন্তু অনেক তৃণ বা ঝোপঝাড় লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এবারে তোমরা কেউ পুরুলিয়া বা বাঁকুড়া ঘুরতে গেছো? কি কি গাছ দেখেছো বলো? লাল ফুল হয় একটা গাছে, দেখবে পুরো সমগ্র পুরুলিয়া লালে লাল হয়ে যায়, তাই না? বলো, তুমি গেছো, বলো কি ফুল? পলাশ, ভেরি গুড। তাহলে কিন্তু এই আমাদের মালভূমি অঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? শাল, শিমুল, পলাশ, মহুয়া, বাবলা ইত্যাদি কিন্তু জন্মায়। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর তো হয়ে গেল। এবারে আমরা আসবো 3 নম্বর পয়েন্ট, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। অর্থাৎ আর্দ্র কোনে বলছি আমাকে বলো আগে? ভেরি গুড, ভেজা থাকে বলে, তাই তো? তাহলে রাজ্যের কোন অংশ সবসময় ভেজা থাকে? পর্বতের পাদদেশ, তরাই ও ডুয়ার্স অঞ্চল। এবার আমাকে বলো, এই তরাই ও ডুয়ার্স অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? ভেরি গুড, শিলিগুড়ি মহকুমা, তারপরে জলপাইগুড়ির কিছুটা অংশ, আলিপুরদুয়ার, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কি হয়, বেশি না কম? সব থেকে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টিপাত বেশি হয় না পার্বত্য অঞ্চলে, এই তরাই ডুয়ার্স অঞ্চলে? এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেশি, দেখো 200 থেকে 300 সেমি কিন্তু এখানে গড় বৃষ্টিপাত হয় বছরে। হুম, উষ্ণতা গ্রীষ্মকালে থাকে 27 থেকে 30 ডিগ্রি, এবং শীতকালে 15 থেকে 20 ডিগ্রি উষ্ণতা এখানে লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, এই উদ্ভিদের কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? উদ্ভিদের ঘনত্ব অনেক বেশি ও বনভূমি গভীর গাছগুলো কিন্তু শাখা প্রশাখা যুক্ত থাকে।
আমরা একটু আগে কি পড়লাম, মালভূমি অঞ্চলে উদ্ভিদ কেমন থাকে বৈশিষ্ট্যে? অনেক বেশি কি থাকে? ফাঁকা ফাঁকা থাকে, তাই না মালভূমি অঞ্চল? কিন্তু আর্দ্র পর্ণমী অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই না? এখানে কিন্তু উদ্ভিদের ঘনত্ব অর্থাৎ গাছ কিন্তু খুব কাছাকাছি বা গায়ে গায়ে কিন্তু লেগে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই বনভূমি কিন্তু গভীর আহ, জঙ্গলের সৃষ্টি করে এবং শাখা প্রশাখা কিন্তু এর অনেক থাকে। তোমরা ডান দিকের ছবিটা লক্ষ্য করো, দেখো গাছগুলো কিন্তু অনেক ঘন ঘন রয়েছে, লতা পাতা যুক্ত রয়েছে এবং শাখা প্রশাখা কিন্তু বিস্তার করেছে, তাই না? আচ্ছা, এই আর্দ্র পর্ণমোচী অরণ্যের কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি গাছ রয়েছে? শাল, শিশু, সেগুন, অর্জুন, বাঁশ ইত্যাদি, তাই তো? আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলে কিন্তু বক্স অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য এগুলো কিন্তু রয়েছে। এগুলোতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং অভয়ারণ্য বলছে হাতি, চিতাবাঘ, ঠিক আছে, ময়ূর ইত্যাদি কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো ৩ নম্বরটা? আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এরপরে আমরা ৪ নম্বর পয়েন্টটা জানবো। দেখো, ৪ নম্বর পয়েন্ট হচ্ছে মিশ্র উদ্ভিদ, অর্থাৎ বিভিন্ন রকম উদ্ভিদের সমাবেশ কিন্তু এখানে ঘটছে, তাই আমরা একে বলবো মিশ্র উদ্ভিদ। আচ্ছা, রাজ্যের বিস্তীর্ণ সমভূমিতে এই অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে তোমরা বলো আমাকে যে মিশ্র উদ্ভিদ কোন কোন জেলাতে লক্ষ্য করা যায়? যেহেতু আমরা আগেই পড়ে এসেছি যে সমভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত, বলো। আচ্ছা, ভেরি গুড। তুমি কি বললে যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আর কি বললে? হাওড়া। আচ্ছা, আরো আছে কিন্তু। হ্যাঁ, মুর্শিদাবাদ রয়েছে, মালদা, নদিয়া, হুগলি, বর্ধমান, এইসব যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চল কিন্তু সমভূমি অঞ্চলের অন্তর্গত। আর এই সমভূমি অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা বলবো মিশ্র উদ্ভিদ। দেখো, সমভূমি অঞ্চলে যে পরিবেশ রয়েছে সেখানে বার্ষিক বৃষ্টিপাত কিন্তু ১৫০ থেকে ২০০ সেমির মতো হয়ে থাকে, ঠিক আছে? আর উষ্ণতা কেমন হয় গ্রীষ্মে? বলো কি আমাকে, গ্রীষ্মে সমভূমি অঞ্চলের উষ্ণতা কেমন? গড় ৩০ থেকে ৩৫ এবং শীতের সময় ১৫ থেকে ২০ ডিগ্রি। ভেরি গুড। তাহলে এই যে বৃষ্টিপাত, তারপরে এই যে তোমার উষ্ণতা, এর ধরন অনুযায়ী কিন্তু যে উদ্ভিদগুলো জন্মাচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন প্রকার উদ্ভিদ, তাই আমরা কিন্তু একে বলবো মিশ্র উদ্ভিদ, ঠিক আছে? এইবারে লক্ষ্য করো যে আহ, মিশ্র উদ্ভিদের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। দেখো, সব গাছ কিন্তু নয়, কিছু কিছু গাছ কিন্তু আবার শীতকালে এদের পাতা ঝরিয়ে দেয়, ঠিক আছে? অর্থাৎ পর্ণমোচী হয়ে যায়। বছরের নির্দিষ্ট একটা ঋতুতে যখন গাছ তার পাতা ঝরিয়ে দেয় তখন আমরা তাকে কি বলবো, বলো? পর্ণমোচী উদ্ভিদ, তাই তো? আচ্ছা, গাছগুলো কিন্তু মাঝারি উচ্চতা যুক্ত হয়। গাছগুলো কিন্তু বেশি দেখবে উঁচু হয় না, যেমন পার্বত্য অঞ্চলে গাছগুলো দেখবে খুব উঁচু উঁচু থাকে, তেমন কিন্তু মিশ্র উদ্ভিদ নয়, গাছগুলো মাঝারি উচ্চতা যুক্ত হয়ে থাকে। আর তোমরা আহ, লক্ষ্য করবে যে আমাদের তো সমভূমিতে চাষবাস কেমন হয়, বলো? খুব ভালো হয়, প্রচুর কৃষিক্ষেত্র রয়েছে, তাই না? এই যে কৃষিক্ষেত্র, ধান চাষের যে জায়গা বা গম চাষের যে জায়গা বা বিভিন্ন যে ফসল উৎপন্ন করছি আমরা কৃষি ক্ষেতে, এই কৃষি ক্ষেতের দেখবে আশেপাশে প্রচুর গাছ কিন্তু ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ, লক্ষ্য রাখবে ইউক্যালিপটাস গাছ, তারপরে তোমার নারকেল গাছ, আম গাছ, জাম গাছ ইত্যাদি গাছ কিন্তু এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। গাছগুলো উচ্চতা মাঝারি হয় আর গাছগুলো কিন্তু ডালপালা খুব বেশি হয় না, দেখবে আহ, আমরা আগে পড়ে আসলাম তোরাই ডুয়ার্স অঞ্চলে যে গাছপালার শাখা প্রশাখা প্রচুর পরিমাণে থাকে, ঘন জঙ্গল সৃষ্টি করে। এখানে কিন্তু ঠিক তার বিপরীত, গাছগুলো কিন্তু বেশি শাখা প্রশাখা বা ডালপালা কিন্তু বেশি ছড়ায় না, ঠিক আছে? আর উচ্চতাও কিন্তু যথেষ্ট কম।
আচ্ছা, এবারে দেখো এই যে অঞ্চলে কি কি গাছ ভালো জন্মায় সেগুলো আমরা জানবো। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বট, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো, এখন তো আমের সিজন, সবাই কম বেশি আম খাচ্ছ, তাই তো? খাচ্ছ। আচ্ছা, ভেরি গুড। তোমরা আমাকে বলো, এই যে আম, পশ্চিমবঙ্গে কোন জেলায় সব থেকে বেশি আম উৎপন্ন হয়? বলো, এই সময় অঞ্চলের মধ্যে কিন্তু একটা জেলায় রয়েছে। ভেরি গুড, মালদা জেলায়। মালদা জেলায় কিন্তু আমাদের সব থেকে বেশি আম উৎপন্ন হয়। আচ্ছা, মালদা জেলায় কিন্তু এই যে আম, একটা আমের একটা জাত রয়েছে, সে জাতটা কিন্তু খুব বিখ্যাত। কি আম বলো, আমের নাম কি? ফজলি আম, ভেরি গুড। তাহলে মালদা জেলার ফজলি আম কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা ভারতে বিখ্যাত। এছাড়া আর কি কি আম রয়েছে? হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস, তাই না? এই আমগুলো কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ সমভূমি অঞ্চলে, অর্থাৎ নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু গঙ্গা নদীর যে অববাহিকা রয়েছে আমাদের, সেই গঙ্গা নদীর অববাহিকায় কিন্তু প্রচুর পরিমাণে জন্মায়। ঠিক আছে? এরপরে দেখো, আহ, দক্ষিণ উপকূলে নারকেল, তাল, সুপারি, কাজু বাদাম কিন্তু খুব ভালো জন্মায়। আমাদের জানতে হবে যে দক্ষিণ উপকূল কোন অঞ্চল, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ কোনগুলো? দক্ষিণ চব্বিশ পরগনার নিচের দিকের অংশ, তাই না? পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, উপকূল অংশ। উপকূল কথার অর্থ কি বলো আমাকে? আমরা আগেই পড়ে এসেছি, আগের ক্লাসেই। উপকূল কথার অর্থ হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল। তাহলে আমাকে বলো যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে কোন সাগর রয়েছে? বঙ্গোপসাগর, ভেরি গুড। এই বঙ্গোপসাগরে এসেছে ভারতের প্রধান নদী কিন্তু মিশেছে। নদীর নাম কি? গঙ্গা নদী, তাই তো? আচ্ছা, তোমরা দেখো এই যে দীঘা, তারপরে সাগরদ্বীপ, আমাদের যে এই উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চলে কিন্তু প্রচুর নারকেল হয়, তাল গাছ হয়, সুপারি, কাজু বাদাম ইত্যাদি কিন্তু খুব ভালো জন্মায়। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই মিশ্র উদ্ভিদের মধ্যে কিন্তু আহ, বর্ধমানে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়। ঠিক আছে? তাই বর্ধমানকে কি বলে আমি আগের ক্লাসেই বলেছি, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে, কারণ সেখানে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়, তাই তো? ভেরি গুড। তাহলে স্টুডেন্ট, আমরা কি জানলাম? জানলাম যে মিশ্র উদ্ভিদ কাকে বলে, মিশ্র উদ্ভিদ কোথায় কোথায় দেখা যায়, এবং এর কিছু বৈশিষ্ট্য, এবং এই মিশ্র উদ্ভিদগুলি কি কি, আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি, তাই তো? এরপরে আমরা 5 নম্বর ভাগটা পড়ব। দেখো, লাস্ট ভাগ, 5 নম্বর ভাগটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়? বলো আমাকে। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ প্রান্তে। দক্ষিণ প্রান্তের কোন জেলাতে? ভেরি গুড। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন দ্বীপগুলোতে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। ভারত তথা পৃথিবীতে কিন্তু সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলেই রয়েছে। ঠিক আছে? দেখো, এই যে ম্যানগ্রোভ অরণ্য, সেখানে বৃষ্টিপাত এবং উষ্ণতা ইত্যাদির তারতম্যের জন্য কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মায়। বার্ষিক গড় বৃষ্টিপাত এখানে 150 থেকে 200 সেমি। আর এখানকার মাটি কেমন তোমরা বলো আমাকে? আমি আগেই তোমাদের মাটি পড়ানোর সময় জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অঞ্চলের মাটি কি প্রকৃতির বা কেমন, বলো। ভেরি গুড। আচ্ছা, কি বললে তুমি? যে লবণাক্ত মাটি, অর্থাৎ মাটিতে লবণের ভাগ বেশি থাকে, এবং কর্দমাক্ত মাটি, তাই তো? এবার তুমি আমাকে বলো যে মাটিতে লবণের ভাগ কেন বেশি থাকে? ভেরি গুড, জোয়ার ভাটা খেলে খেলে নদীগুলোতে, তাই তো? অর্থাৎ সমুদ্রের জল কিন্তু এখানে প্রবেশ করে, আর আমরা সকলেই জানি সমুদ্রের জল কিন্তু নোনা। আচ্ছা, এবারে দেখো, তোমরা তো সুন্দরবনে নাকি ঘুরতে গেছো, কি কি দেখেছো সুন্দরবনের জঙ্গলে, কি দেখেছো বলো?
কুমির দেখেছো, আচ্ছা, আর বাঘ দেখতে পাওনি, তাই তো? আচ্ছা, বাঘ কিন্তু সবাই হুটহাট করে দেখতে পায় না, খুব কম সৌভাগ্যবান লোকরাই বাঘ দেখতে পায়, ঠিক আছে? আর হরিণ দেখতে পাওনি? হরিণ দেখেছো, প্রচুর হরিণ দেখেছো, তাই তো? তাহলে এইসব অঞ্চলে কিন্তু প্রচুর বাঘ, হরিণ, কুমির কিন্তু লক্ষ্য করা যায়, তাই না? তোমরা আরো কি একটা জিনিস খেয়াল করেছো, যে এই যে এই নদীগুলির পাড়ে যে গাছগুলো জন্মায়, সেই গাছগুলো থেকে কিন্তু একটা মাটির উপর থেকে কিন্তু এরকম আহ, খুঁটির মতো কিন্তু কিছু অংশ উপর দিকে উঠে থাকে। তোমরা ছবিটা দেখো, একদম নিচের ছবিটা দেখো, গাছটার গোড়ার ঠিক কাছে দেখো, কতগুলি অংশ খুঁটির মতো দেখো উপরে উঁচু হয়ে রয়েছে। এগুলোকে আমরা কি বলবো? শ্বাসমূল, ঠিক আছে? এটাও কিন্তু তোমরা সুন্দরবনে গেলে লক্ষ্য করবে। দেখো বৈশিষ্ট্য যদি আমি বলি ম্যানগ্রোভ অরণ্যের, প্রথমেই আসবে উম, এই অংশের যে গাছগুলো সেগুলো কিন্তু শ্বাসমূল যুক্ত, অর্থাৎ মাটি ভিজে থাকায়, বেশিরভাগ সময় তো জল থাকে, তাই মাটি ভিজে থাকায় কিন্তু বা জল সম্পৃক্ত থাকায় কিন্তু বায়ু চলাচল তেমন ভাবে হয় না, অর্থাৎ বায়ু কিন্তু মাটির স্তর ভেদ করে চলাচল করতে পারে না। তাই গাছগুলি শ্বাস প্রশ্বাসের যে কাজ সেটা চালানোর জন্য অভিকর্ষজ বলের ঠিক বিপরীতে। আচ্ছা, অভিকর্ষজ বল কি, কেউ বলো আমাকে? ভেরি গুড। অর্থাৎ পৃথিবীর সব বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে, নিচের দিকে টানে, তাই তো? কিন্তু দেখবে এই যে গাছগুলো অভিকর্ষ টানের ঠিক বিপরীতে শিকড় মাটি থেকে বাইরে বেরিয়ে আসে, এইগুলোকে কি বলবো আমরা? শ্বাসমূল। এই শ্বাসমূল কিন্তু দেখতে অনেকটা খুঁটির মতো হয়, এবং এই শ্বাসমূলের উপরে কিন্তু ছিদ্র থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ম্যানগ্রোভ অরণ্যের যে উদ্ভিদের শ্বাসমূল সেটা। এবার আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায়, ঠেসমূল ও স্তম্ভমূল, ঠিক আছে? দেখো এই যে সুন্দরবন অঞ্চলের যে গাছগুলি সেগুলি কিন্তু বা লবণাক্ত উদ্ভিদের যে গাছগুলি সেইগুলো কিন্তু মাটি আলগা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? ফলে গাছগুলো যাতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্যে কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বার করে মাটির মধ্যে এবং মাটির নিচে, অনেকটা নিচেও এই কাণ্ড প্রবেশ করে, ঠিক আছে? অর্থাৎ তোমরা বট গাছ লক্ষ্য করেছো, বট গাছ দেখেছো তো তোমরা? বট গাছ কেমন দেখেছো, যে বট গাছের চারিদিকে এরকম ডালপালা ছড়িয়ে মাটির সাথে মিশে আছে না, তার ভারটা নেওয়ার জন্য। এটাও ঠিক তেমনি কিন্তু, যাতে মাটি আলগা খুব তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরবন অঞ্চলে মাটি, যাতে খুব তাড়াতাড়ি গাছগুলো পড়ে না যায়, তার জন্যে গাছগুলো কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বার করে, এবং এগুলোকে বলে ঠেসমূল বা স্তম্ভমূল। দেখো এই অঞ্চলের কিন্তু জোয়ারে প্লাবিত হয় সবসময়, মাটি কিন্তু প্রায় সময় কি থাকে? ভেজা থাকে। তাই এই অঞ্চলের গাছ কিন্তু সারা বছরই সবুজ থাকে, অর্থাৎ চিরহরিৎ থাকে কিন্তু এই অংশের গাছগুলো। বৃষ্টিপাতও প্রচুর হয় এই অংশে সুন্দরবনে, কখনো কখনো আবার সামুদ্রিক যে ঝড় ঝঞ্ঝা সেগুলোর ফলেও কিন্তু সুন্দরবন অঞ্চল কি অনেক ক্ষতিগ্রস্ত হয় তো। আচ্ছা, এবারে দেখো তোমরা এই যে সুন্দরবন অঞ্চলের যে গাছপালা, কি কি গাছপালা এখানে আমরা লক্ষ্য করি। প্রথমে আসবো যার নাম অনুসারে এই সুন্দরবন, কি গাছ তোমরা বলো? সুন্দরবন অংশ কার নাম অনুসারে সুন্দরবন নাম হয়েছে? সুন্দরী গাছ, ভেরি গুড। দেখো সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, কেওড়া, কেয়া, ধুন্দুল, এছাড়া আরো অনেক রকম গাছ রয়েছে যেগুলো কিন্তু এই সুন্দরবনের লবণাক্ত মাটিতে খুব ভালো জন্মায়। এবং এবার ঘন জঙ্গলেরও সৃষ্টি করেছে কিন্তু এই গাছগুলো, যেখানে বাঘ থাকে, হরিণ থাকে, তাই না? ঠিক আছে, তাহলে সামগ্রিকভাবে আমরা এই পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ তার 5টা ভাগ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম, ঠিক আছে? এর পরের স্লাইডে তোমরা দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। আচ্ছা, তোমরা আমাকে বলো এই যে ম্যানগ্রোভ বনভূমি, এটা এই যে পশ্চিমবঙ্গ সুন্দরবন অঞ্চল, এটা ছাড়াও কিন্তু আমাদের প্রতিবেশী একটা দেশে কিন্তু সুন্দরবনের কিছুটা অংশ রয়েছে, তাই না?
কোন দেশ বলো? বাংলাদেশ। ভেরি গুড। তাহলে যখন দেশ ভাগ হওয়ার আগে কিন্তু এই সমগ্র অঞ্চলটা কিন্তু একসাথে ছিল। দেশ ভাগ হওয়ার পর সুন্দরবনের কিছুটা অংশ বাংলাদেশের কাছে চলে যায়, আর কিছুটা অংশ আমাদের এই পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হয়, তাই তো? আচ্ছা, এই সুন্দরবন কিন্তু ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এই যে ম্যানগ্রোভ বনভূমি, এটা তোমাদের সুন্দরবনে রয়েছে, এছাড়া আর কোথায় রয়েছে? ভারতের আর কোথায় এই ম্যানগ্রোভ বনভূমি রয়েছে? পারবে না তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখতে পারো কিন্তু বিষয়টা। দেখো, আহ, ভারতের যে গুজরাট রাজ্য রয়েছে, সেই গুজরাট রাজ্যের যে কচ্ছ উপসাগর রয়েছে, সেই উপসাগর এর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। তবে সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই কম। পশ্চিমবঙ্গে অনেকটা বেশি রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। সে তুলনায় এই কচ্ছ উপসাগরে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য থাকলেও তার তুলনায় অনেক কম। এবারে আমাদের এই সুন্দরবনকে কিন্তু বিশ্বের বিভিন্ন সংস্থা, ইউনেস্কো বা আরো যে সংস্থাগুলি রয়েছে, সেগুলো কিন্তু বিশেষ মর্যাদা দিয়েছে। ঠিক আছে? প্রথমে আমরা আসবো সুন্দরবনকে 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দিয়েছে। ঠিক আছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে, দেখো, পৃথিবীর কিছু বিশেষ বিশেষ স্থানকে কিন্তু বিভিন্ন কারণে, ঐতিহাসিক কারণ হোক বা বিভিন্ন কারণে হোক, স্থানগুলোকে কিন্তু একটা তকমা দেওয়া হয় বা হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। আমাদের সুন্দরবনকে কিন্তু ইউনেস্কো 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তমকা দিয়েছে। ঠিক আছে? এবারে দেখো, 2002 সালে কিন্তু ইউনেস্কো আমাদের সুন্দরবন অঞ্চলকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কিন্তু আহ, আখ্যা দিয়েছে। আর ভারত সরকার 1973 সালে কিন্তু এই সুন্দরবন অঞ্চলকে ব্যাঘ্র রিজার্ভ অংশ বা টাইগার রিজার্ভ অংশ হিসেবেও কিন্তু আহ, গড়ে তুলেছে। ঠিক আছে? এবারে দেখো, ভারতের যে অরণ্য গবেষণাগার কেন্দ্র রয়েছে, যেখানে এই অরণ্য নিয়ে বিভিন্ন আহ, অরণ্যর গাছপালা, বিভিন্ন উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যে গবেষণা হয়, সেটা কোথায় রয়েছে? এটাও কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র রয়েছে কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কেউ বলো যে সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? 1987 সালে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তোমরা তাহলে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানলে। আহ, আর এরপরে আমরা এই স্বাভাবিক উদ্ভিদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য আসতেই পারে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আর যদি কারোর বুঝতে বা কোনো আহ, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবে। আমি তাহলে তাদের সমস্যাটা সমাধানের চেষ্টা করব। ঠিক আছে? দেখো, আহ, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি তৈরি করেছি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। না পারলে আমাকে বলবে, আমি উত্তরগুলো বলে দেবো। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রণড্রেন্ডন উদ্ভিদ দেখা যায়? বলো। আচ্ছা, আমি একটু বলে দেই, এটা কিন্তু পার্বত্য অঞ্চলের কোনো একটা জেলা, দার্জিলিং, তাই তো? দার্জিলিং, কালিম্পং জেলায় কিন্তু এই রণড্রেন্ডন উদ্ভিদ দেখা যায়। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সব থেকে বেশি? অর্থাৎ প্রচুর বনভূমি রয়েছে সারা পশ্চিমবঙ্গের তুলনায়। সেই জেলাতে, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর তুলনায় ওই জেলাতে কিন্তু বনভূমি বেশি। বলো। দার্জিলিং। ভেরি গুড।
আচ্ছা, এবারে দেখো কোশ্চেন 3 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন জেলা বনভূমিহীন, অর্থাৎ কোনো বনভূমি নেই এই অংশে? কলকাতা ও হাওড়া জেলা, তাই তো? ভেরি গুড। তোমরা লক্ষ্য করেছো যে কলকাতায় প্রচুর ঘর বাড়ি, মানুষজনের অনেক বেশি রয়েছে, আধিক্য অনেক বেশি, তাই না? গাছপালা কম, ঘর বাড়ি বেশি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো নাম্বার 4, ভারতের ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ এই যে বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ নিয়ে যে গবেষণা হয়, সেই গবেষণাগারটা ভারতের কোথায় অবস্থিত? বলো। গুড বয়। তাহলে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে কিন্তু এই ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র অবস্থিত। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়? বলো। 1987 সালে, তাই তো? মনে রাখবে কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সুন্দরবনকে 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় ইউনেস্কো দ্বারা। ঠিক আছে। আচ্ছা, দুটি ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ দাও। অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যে কি কি গাছ জন্মায়? গরান, গেওয়া, তাই তো? হোগলা, সুন্দরী গাছ। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো, বনভূমির পরিমাণ সব থেকে কম পশ্চিমবঙ্গের কোন জেলায়? অর্থাৎ বনভূমি আছে কিন্তু পরিমাণ তার খুবই কম, সেটা কোন জেলাতে রয়েছে? বলো। ভেরি গুড। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যে যে জেলাগুলিতে বনভূমির পরিমাণ খুব কম, তার মধ্যে সব থেকে কম কোথায়? মুর্শিদাবাদ জেলায়, তাই তো? ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, আজকের ক্লাস কিন্তু তাহলে আমাদের আজ এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে আবার বলবে, আমি তোমাদের আবার বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস। পরের ক্লাসে আবার আমার সাথে তোমাদের দেখা হচ্ছে।